হঠাৎ একদিন বানি নামের এক মেয়ে তার বাচ্চা নিয়ে চলে আসে আকাশের বাড়িতে আর সবাইকে জানায় যে আকাশই হলো এই বাচ্চার বাবা। এবার তো এই নিয়ে আকাশের বাড়িতে তোলপাড় হয়ে যায়। বেচারা আকাশও তো বুঝতে পারে না তার আবার বাচ্চা হলো কবে। সে তো বাচ্চা হওয়ার মতো এমন কিছুই করেনি। আর এই মেয়ের সাথেও তার সম্পর্ক ছিল অনেক বছর আগে। তাহলে এই বাচ্চা আসলো কোথা থেকে? আর এই বাচ্চার আসল বাবাই বাকে? কেনই বা বানি এই বাচ্চা নিয়ে আকাশের বাড়ি এসে উঠলো? এসব নিয়ে যেসব হাস্যকর কর্মকাণ্ড ঘটতে থাকে সেটাই দেখবো আজকের গল্প হাঙ্গামা টুতে। শুরুতেই আমাদেরকে একটি ট্রেনের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা বানি নামের একটা মেয়েকে দেখি। দেখা যায় সে তার বাচ্চাকে নিয়ে ট্রেন থেকে নামে। এখানেই দৃশ্য কাট হয় আর আমাদেরকে একজন ব্যক্তিকে দেখানো হয় যার নাম ছিল বাজাজ। দেখা যায় সে একটা রেস্টুরেন্টে আসে। তখন একটা ছেলে তাকে দেখে তাকে ডাক দেয় তাদের সাথে তাস খেলার জন্য। তখন বাজাজ ছেলেটিকে বলে তার কি লজ্জা করে না যে তার বাবা এত কষ্ট করে টাকা কামায় আর সেই টাকা দিয়ে তাস খেলে? তার নিজের ছেলে যদি এমন করত তাহলে তো সে তার ছেলেকে ঘর থেকেই তাড়িয়ে দিত। এই কথা বলেই সে সেখান থেকে চলে যায়। এরপরই দৃশ্য কাট হয় আর আমাদের বাজাজকে দেখানো হয় সে তার বন্ধুর সাথে দেখা করে। এখানে আমরা জানতে পারি তার বন্ধুর নাম হলো গোবিন্দ। গোবিন্দ বাজাজকে বলে তার 10 কোটি টাকা দরকার। তো সেই কথাটা বেশ নার্ভাস ফিল করে বলছিল। তখন বাজাজ তার দিকে তাকিয়ে হাসে আর বলে তোমাকে দেখে তো জেলের সকল কয়েদিরা কাঁপত, আর এই সামান্য কথাটুকু বলতে তুমি এতটা নার্ভাস ফিল কেন করছো? সে এটাও বলে যে সে জানে গোবিন্দ এই টাকাটা তার নিজের জন্য না, তার ছেলে আমানের জন্য চাইছে। তখন গোবিন্দ বলে সে তো জানে আমানের বিজনেসের অবস্থা কেমন। তারপর আবার আমানের স্ত্রী স্বাতি তাকে ছেড়ে চলে গেছে আর তাদের ডিভোর্সেরও কথা চলছিল, কিন্তু সে কোনোভাবে সামলে নিয়েছে। এরপর সে বলে যে এখন আমি চাই আমার ছোট ছেলের বিয়ে তোমার মেয়ের সাথে তাড়াতাড়ি হয়ে যাক। দৃশ্য এখানেই কাট হয় আর আমাদেরকে আমান, আকাশ আর আমানের বাচ্চাদেরকে দেখানো হয় যারা বাড়িতে আসে। তখনই গোবিন্দ বলে এই বাচ্চারা সবসময় শুধু দুষ্টুমিই করে। এরপর সে আকাশকে বলতে থাকে যে সে সবসময় এই বাচ্চাদের সব আবদার পূরণ করে বলে তারা এই রকম হয়েছে। তখন আমানের স্ত্রী বলে তারা তো বাচ্চা, তাদের যেন না বকে সে। তখন গোবিন্দ বলে তারা কিসের বাচ্চা? তারা তার নাম দিয়েছে জংলি, আর এইবার যেন আমান বিদেশে যাওয়ার সময় তার বাচ্চাদেরকে সাথে নিয়ে যায়, না হলে যে সে কি করবে সেটা সে নিজেও জানে না। এটা বলে সে তার তলোয়ার বের করে, কিন্তু দেখা যায় সেখানে তো তাদের কাজের লোক ছাড়া আর কেউ নেই। তখনই সে তার কাজের লোককে তার এই তলোয়ারের ইতিহাস বলতে শুরু করে। তখন সেই লোকটা বলে যে সে এই ইতিহাস 1000 বার শুনেছে, আর এখন যদি আর একবার গোবিন্দ এই ইতিহাস বলে তাহলে সকালে কেউ নাস্তা পাবে না। এটা শুনেই তো সে চুপ হয়ে যায়। এখান থেকেই দৃশ্য পরিবর্তন হয় আর আমাদের সকালের দৃশ্য দেখানো হয়, যেখানে গগন নামের একটি লোক আসে গোবিন্দদের বাসায়। আসলে সে এখানে এসেছে আমাদের বাচ্চাদেরকে পড়াতে। তখনই সেখানে বাচ্চারা চলে আসে আর তাদের কাজের লোক সেই টিচারটিকে বলে যেই বাচ্চাদের পড়াতে এর আগে 6 জন টিচার এসেছে, তার মধ্যে তো 5 জনের কোনো খোঁজই নেই, আর একজন তো হসপিটালে ভর্তি, কেননা এই বাচ্চারা তার চায়ের কাপে ইঁদুর মারার বিষ মিশিয়ে দিয়েছিল। এই বাচ্চারা এতটাই দুষ্টু। তো তার এসব কথা শুনে গগন বলে তারা যেন চিন্তা না করে, কারণ সে সব কিছু সামলে নিবে, এসব কোনো ব্যাপারই না। তখন গোবিন্দ বলে এই বাচ্চারা কিন্তু খুবই ডেঞ্জারাস, তুমি পারবে তো? গগন বলে কোনো সমস্যা নেই, সে সামলে নিবে। গোবিন্দ তখন বলে ঠিক আছে, আজ থেকে তাহলে বাচ্চারা তার দায়িত্বে। এই বাচ্চাদের যে কোনো মূল্যেই পড়াতে হবে। এখান থেকে দৃশ্য কাট হয় আর আমাদের রাজা নামের একজন ব্যক্তিকে দেখানো হয়। সে পেশায় ছিল একজন উকিল, আর তার স্ত্রীও আছে যার নাম আঞ্জলি। তবে তার স্ত্রী তার চেয়ে বয়সে অনেক ছোট। যাক, তো রাজা যখন তার ঘরের সামনে বসেছিল তখনই সে তার দরজায় একটা সিগারেট পায়। তাই সে তার স্ত্রীকে জিজ্ঞেস করে কাল সে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে ঘরে কি কেউ এসেছে? তখন আঞ্জলি তাকে জানায় না, কেউ আসেনি তো। তখন সে বলে তার মানে আঞ্জলি সিগারেট খায়। এটা শুনে আঞ্জলি জানায় কাল প্লাম্বার এসেছিল, হয়তো তারই সিগারেট এখানে পড়ে রয়েছে। তো এখানে আমরা বুঝতে পারি আসলে রাজা তার স্ত্রীকে সব সময় সন্দেহ করে, কারণ একে তো তার স্ত্রীর বয়স তার থেকে অনেক কম, আর তার স্ত্রী দেখতেও অনেক সুন্দরী। সে তো তার স্ত্রীর উপর নজর রাখার জন্য ঘরের সামনে একটা সিসিটিভি ক্যামেরাও লাগিয়ে রেখেছে, কিন্তু আমরা দেখতে পাই সেই ক্যামেরার পজিশন তো আপনা আপনি পরিবর্তন হয়ে যায়। এর ফলে এখন এই বাড়িতে যেই আসবে না কেন তার শুধু পা অবধি দেখা যাবে, তার চেহারাটা আর এই ক্যামেরায় ধরা পড়বে না। তো ক্যামেরা যে নিচের দিকে ঘুরে গেছে এই বিষয়ে তো রাজার কোনো আইডিয়াই ছিল না।
যাক, তো পরের দিন সকালেই আমাদের দেখানো হয় রাজা তার স্ত্রীকে অফিসে পৌঁছে দিতে যায়, কিন্তু তখনই তারা ট্রাফিকে আটকে যায়। তখন রাজা দেখতে পায় একজন বুড়ো ব্যক্তি তার স্ত্রীর দিকে তাকিয়ে আছে। তখনই তো সে সেই বুড়ো ব্যক্তিকে বলে তার কি লজ্জা করে না যে সে তার মেয়ের বয়সে একজন মেয়ের দিকে তাকিয়ে আছে। তখনই সেখানে থাকা অটো ড্রাইভার রাজাকে জানায় যে লোকটি তো চোখেই দেখতে পায় না। তখনই পেছনের গাড়ি থেকে আঞ্জলিকে আকাশ ডাক দেয়। তারা আসলে একই অফিসে কাজ করত। তো এরপরই আঞ্জলি তার স্বামীকে ছেড়ে আকাশের সাথে চলে যায়, কারণ তার অফিসের দেরি হয়ে যাচ্ছিল। এরপরই আমাদের গগনকে দেখানো হয়, যে কিনা বাচ্চাদের পড়াতে আসে। তখন বাচ্চারা তাকে জানায় যে তার জন্য বাচ্চাদের খুব খারাপ লাগছে। এটা শুনে গগন জিজ্ঞেস করে, কেন খারাপ লাগছে কেন? তখন বাচ্চারা বলে, কারণ আজকে রাতে তাদের দাদা তাকে মেরে ফেলবে, এবং এর আগে তাদের যে টিচার ছিল তাকেও তাদের দাদা মারার চেষ্টা করেছে। এটা শুনে গগন বলে সে ভয় পায় না। তখন বাচ্চারা বলে এই রাত আসলেই তাদের দাদা পাগলের মতো হয়ে যায়, আর বাইরের কাউকে ঘরের মধ্যে দেখলেই তাকে মেরে ফেলে। তারপর তার লাশের উপর উঠে সে নাচতে থাকে। কিন্তু গগন তো বাচ্চাদের এসব কথা বিশ্বাসই করে না, কিন্তু এরপরও তার একটু ভয় ভয় করতে থাকে। এখান থেকেই দৃশ্য পরিবর্তন হয়, আর আমাদেরকে রাতের বেলা দৃশ্য দেখানো হয়, যেখানে গোবিন্দ খেতে বসে। তখন বাচ্চারা তো খুব হাসছিল। তখন তাদের ফুপু তাদের জিজ্ঞেস করে যে তারা কেন হাসছে। তখন বাচ্চাগুলো বলতে থাকে তারা জেনে গেছে যে তাদের দাদার তলোয়ারের কোনো ধার নেই, আর সে সবসময় শুধু মানুষকে দেখানোর জন্যই সেই তলোয়ার দেয়ালে ঝুলিয়ে রাখে, আর সে কখনোই তা বের করবে না। আর এই সব কথা তাদেরকে ওই গগন টিচার বলেছে। তখন গোবিন্দ তো কিছুই বলে না, আর বাচ্চাদের সেখান থেকে পাঠিয়ে দেয়। কিন্তু সে তো গগনের উপর রেগে গিয়েছিল, কারণ সে তার এই ঐতিহাসিক তলোয়ারকে অপমান করেছে। তাই এর পরই দেখা যায় গোবিন্দ তার তলোয়ার নিয়ে গগনের রুমের দিকেই আসছিল। গগন তো এবার তাকে দেখে ভয় পেয়ে যায়, আর বলে তার মানে বাচ্চারা তো ঠিকই বলেছিল, গোবিন্দ সত্যিই তাকে মারতে এসেছে। তখনই দরজার ওপাশ থেকে গোবিন্দ গগনকে বলে যে সে যেন দরজা খুলে, তাকে সে কিছু দেখাতে চায়। কিন্তু গগন তো দরজাই খোলে না। তাই সে বলে সে তাকে তার তলোয়ারের ধার দেখাতে চায়। সে তো এটাকে অবজ্ঞা করেছিল, তাই না? কিন্তু এখন সে নিজের চোখে দেখুক যে এটাতে আসলেই ধার আছে কিনা। কিন্তু তখন তো গগন খুবই ভয় পেয়ে যায়, আর গোবিন্দকে গালি দিতে থাকে। গালি শুনে তো গোবিন্দ অনেক বেশি উত্তেজিত হয়ে যায়, আর তাকে আবারও দরজা খুলতে বলে। তখনই গগন কোনো মতে তার ব্যাগ নিয়ে দরজা খোলে, আর সেই সময় সে গোবিন্দকে এক ধাক্কা দিয়ে ফেলে দ্রুত জানালা দিয়ে পালিয়ে যায়। বুঝুন এই বাচ্চাগুলো কি পরিমাণ দুষ্ট। টিচার আর দাদার মধ্যে কনফিউশন লাগিয়ে টিচারকেই ভাগিয়ে দিল। দৃশ্য পরিবর্তন হয়, আর আমাদেরকে সকালে দৃশ্য দেখানো হয়, যেখানে বাণী নামের সেই মেয়েটি গোবিন্দদের ঘরে আসে আর আকাশকে খুঁজতে থাকে। এরপরই দৃশ্য চলে যায় আকাশের অফিসে। আঞ্জলি তখন আকাশকে ফোন দেয় আর বলে তার বাড়ি থেকে কল এসেছে। দেখা যায় আকাশকে বাড়িতে ডাকা হয়, আর আকাশও তো তাড়াতাড়ি করে বাড়িতে আসে। আর এসেই সে বাণীকে দেখতে পায়। তাকে দেখেই তো তাদের আগের কথা মনে পড়ে যায়, আর এখানে সে তাদের আগের কিছু মুহূর্ত কল্পনা করতে থাকে। এরপরই সে ঘরে আসে। তখনই তার বাবা তাকে জিজ্ঞেস করে সে কি বাণীকে চেনে। সে জানায় সে বাণীকে চেনে না। কিন্তু কেন, কি হয়েছে? তখন গোবিন্দ বলে কারণ এই মেয়েটি বলছে তোমরা কলেজে ডেট করতে, আর তার সাথে আসা এই বাচ্চাটি তোমার। এটা শুনে আকাশ বলে বাণী মিথ্যা কথা বলছে, কারণ তারা তো 3 বছর ধরে একজন আরেকজনকে দেখেইনি, তাহলে বাচ্চা কোথা থেকে আসবে? তখন আকাশের বাবা বলে তাহলে সে কিভাবে বাণীর নাম জানলো? তখন সে বলে তারা একসাথে পড়তো শুধু, আর কোনো সম্পর্ক নেই তাদের। তখন বাণী আকাশের সকল লাভ লেটার গোবিন্দকে দেয়। গোবিন্দ সেই লাভ লেটার পড়ে আর বলে এটা আকাশেরই, কারণ আকাশই লেটার লেখার সময় স্পেলিং ভুল করে। তখন আকাশ বলে হ্যাঁ লেটারটা তার, কিন্তু বাচ্চাটা তার নয়। এরপরই বাণী গোবিন্দকে বলে আকাশ তাকে মিথ্যা কথা বলে তাকে অপেক্ষা করতে বলে চলে গিয়েছে, আর কখনো ফেরেনি। তাই সে বাধ্য হয়ে নিজেই এসেছে। কিন্তু আকাশ তো মানতেই চায় না এসব, আর তাদেরকে বেরিয়ে যেতে বলে। তখনই আকাশের বাবা তাকে ঘর থেকে বেরিয়ে যেতে বলে। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়, আর আমরা দেখি আকাশ আঞ্জলির বাড়িতে গিয়েছে। সে আঞ্জলিকে বলে তাদের কলেজ শেষ হওয়ার পর বাণী কোথাও একটা চলে গিয়েছিল, আর কখনো তাদের দেখা হয়নি। কিন্তু আজ সে এখানে এসে এই কথা বলছে। আসলে সে আঞ্জলিকে তার সবকিছু খুলে বলার চেষ্টা করে। তাই আঞ্জলি আকাশকে নিয়ে তাদের বাড়ির দিকে রওনা হয়। তখনই আঞ্জলির ঘরের চাবি রাখতে একটু কষ্ট হচ্ছিল, তাই আকাশ তাকে ওঠায়, আর আঞ্জলিও চাবি রাখে আর সেখান থেকে চলে যায়। এরপরই দেখা যায় যে আঞ্জলি আকাশের বাড়িতে এসে
তার বাবাকে বোঝানোর চেষ্টা করে। অনেক কথা বলার পরও সে জানায় আকাশ আর বাণীর প্রাইভেট চ্যাটও বাণী তাকে পাঠিয়েছে, তাই সে আকাশকে বিশ্বাস করে না। সে অবশ্যই মিথ্যা বলছে, কিন্তু আঞ্জলি তাকে তবুও বোঝায়। তখন আকাশ বলতে থাকে একদিন সে এই বাণীকে এই বাড়ি থেকে বের করবেই করবে, এটা তার প্রমিস। এরপরই সে সেখান থেকে চলে যায়। তখন আকাশের বাবা আঞ্জলিকে বলে সে যেন এই কথাটা কাউকে না বলে। তখন আঞ্জলি বলে সে তার বাবার মতো, সে কেন তার কথা অন্য কাউকে বলবে। তখন গোবিন্দ বলতে থাকে যে সে যেন এই কথাটা তার স্বামীকেও না বলে। তখন আঞ্জলিও এতে রাজি হয়ে যায়। এরপরই দৃশ্য কাট হয় আর আমাদেরকে আঞ্জলির স্বামীকে দেখানো হয়। সে তো বাড়িতে এসেই আগে সেই সিসি ক্যামেরার ফুটেজ দেখে, যেখানে সে আঞ্জলিকে অন্য একটা ছেলের সাথে দেখতে পায়, কিন্তু মুখ দেখতে পায় না, শুধু তার জুতা এবং মোজা দেখতে পায়, যে একটা লাল মোজা পরেছিল। তো সেই সময় আঞ্জলি ঘরে আসলে সে জিজ্ঞেস করে সে এত দেরি কেন করলো। সে জানায় সে তার বান্ধবীর সাথে মুভি দেখতে গিয়েছিল, তাই দেরি হয়েছে। সে তো আকাশের বাবাকে প্রমিস করেছিল, তাই সত্যি কথাটা বলতে পারে না। এদিকে তার স্বামী তো তাকে সন্দেহ করেই যায়, তাই সে তাকে জিজ্ঞেস করে যে তারা কি মুভি দেখেছে। আঞ্জলি জানায় তারা পাতি পাতনি আর বউ মুভিটা দেখেছে। এরপর সে আরো কিছু জিজ্ঞেস করে, যার কারণে আঞ্জলি খুবই বিরক্ত হয় আর সেখান থেকেই চলে যায়। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয় আর আমাদেরকে আকাশকে দেখানো হয়। সে বসে বসে তার আর বাণীর অতীতের কথা ভাবছিল, যেখানে বাণী একদিন আকাশের সাথে দেখা করতে তার হোস্টেলে আসে। তখন আকাশ ওয়াশরুমে ছিল। আকাশ সেখান থেকেই বলে সে তাদের রিলেশনের ব্যাপারে তার ভাইকে বলেছে, আর তার ভাই বলেছে তার বাবাকে সে রাজি করাবে, তারা যেন কোনো চিন্তা না করে। কিন্তু এরপরই সে ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে সেখানে বাণী নেই। এরপর থেকে সে বাণীর জন্য অনেক অপেক্ষা করে, কিন্তু সে জানতে পারে বাণী কলেজ আর হোস্টেল দুটোই ছেড়ে দিয়েছে। সে তাকে হুট করে কোনো কিছু না বলেই সেদিন চলে গিয়েছিল। কাহিনী আবারও বর্তমানে ফিরে আসে। আকাশের পর বাণীর কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করে যে সে কেন ফিরে এসেছে, আর সে তো নিজেই চলে গিয়েছিল, তাহলে সে কেন আবারও ফিরে এলো। তখন বাণী বলে সে সময় যাওয়ার ছিল তাই সে গিয়েছিল, আর এখন আসতে হলো তাই এসেছে। তখন আকাশ তাকে বলে তার কত টাকা চাই, সে তাকে সব দিবে, শুধু সে যেন এখান থেকে চলে যায়। এই মিথ্যাচার সে সহ্য করতে পারছে না। এর উত্তরে বাণী বলতে থাকে 1 বা 2 কোটি টাকা দিলেই হবে। এটা শুনেই তো আকাশের খুব রাগ হয় আর সে সেখান থেকে চলে যায়। দৃশ্য পরিবর্তন হয় আর আমাদেরকে সকালের দৃশ্য দেখানো হয়, যেখানে আকাশদের বাড়িতে বাজাজ আসে তার মেয়ের সাথে আকাশের বিয়ের তারিখ ঠিক করতে। কিন্তু তখন গোবিন্দ তো তাকে ঘরের ভেতর যেতে দেয় না। কিছুক্ষণ পরই দেখা যায় রাজা সেখানে পণ্ডিত নিয়ে আসে। তখন পণ্ডিত বলে 16 তারিখ এঙ্গেজমেন্টের জন্য একটা শুভ সময় পাওয়া গেছে। তারা যখন এসব নিয়ে কথা বলছিল তখনই রাজা তার হাত থেকে ইচ্ছে করে চামচ ফেলে দেয়। তখনই সে চামচ উঠানোর বাহানায় বাজাজ আর গোবিন্দর মোজা দেখে, কিন্তু সে দেখে তাদের তো কালো মোজা। এরপরই সেখানে আকাশকে ডাকা হয় আর আকাশ এলেই তাকে বাজাজ বলে যে 16 তারিখ এঙ্গেজমেন্টের জন্য দেয়া হয়েছে, তার কি কোনো অসুবিধা আছে। তখন সে জানায় না, তার কোনো অসুবিধা নেই। এরপরই আকাশ কিছু ডকুমেন্ট সাইন করছিল। তখনই রাজা আকাশের পায়ে সেই মোজাটি দেখতে পায়, সেই লাল মোজা যেটা সে সিসি ক্যামেরায় দেখেছিল। এটা দেখেই তো সে অবাক হয়ে যায়। এরপরই দৃশ্য চলে যায় রাতের বেলা, যেখানে আঞ্জলি আর তার স্বামী শুয়েছিল। তখনই দেখা যায় আঞ্জলির ফোন আসে, তাই সে বেড থেকে উঠে যায়। এটা দেখে তার স্বামীর তো সন্দেহ হয়, তাই সে তার পেছন পেছন যায়। আসলে আমান কল দিয়েছিল আঞ্জলিকে। আঞ্জলি তার সাথে আকাশকে নিয়ে কিছু কথা বলতে চাইছিল, কিন্তু সে তখন আমানকে জানায় যে তার স্বামী এখন বাড়িতে, তাই সে আমানকে কালকে কল দিবে। এরপরই সে আকাশকে কল দেয় আর বলে তারা কাল দেখা করবে। এই সব কিছু তো তার স্বামী শুনে নেয়। এরপরে দৃশ্য চলে যায় পরের দিন আর আমরা দেখি আঞ্জলি আর আকাশ যে রেস্টুরেন্টে দেখা করতে যায় সেই রেস্টুরেন্টেই তাদেরকে ফলো করে করে আঞ্জলির স্বামী রাজাও চলে আসে। সে তো লুকিয়ে তাদের কথা শুনতে থাকে। তখন আকাশ আমানকে বলে তারা জানে না কিভাবে এটা হলো, আর তাদের রিলেশন তো এতটাও গভীর ছিল না, তাহলে সে প্রেগনেন্ট হলো কিভাবে। এই কথা শুনে রাজা তো ভাবে যে আঞ্জলি প্রেগনেন্ট, আর সে এটা শুনে অনেক অবাকও হয়। তখন আঞ্জলি আমানের সাথে কথা বলে আর বলতে থাকে তাদের সাথে এটা কি হয়ে গেল। তো তখনই আমান আকাশকে বলে যে সে যেন বাচ্চার ডিএনএটা টেস্ট করায়, তাহলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে যে বাচ্চাটা আসলেই কার। তখন আঞ্জলি আকাশকে বলে তার পরিচিত একজন ডক্টর আছে, তারা তার কাছে যাবে। তখন এটা শুনে তো রাজা ভাবে যে আঞ্জলি বাচ্চাকে মেরে ফেলতে চাইছে, তাই সে আবারও তাদের পিছু করতে থাকে। এখান থেকেই দৃশ্য চলে যায় আকাশদের বাড়িতে, যেখানে বাচ্চার ডিএনএ টেস্টের জন্য তার ব্লাড নেওয়া হয়।
তখন বানি বলে ডিএনএ টেস্টের কি দরকার, কিন্তু আকাশ বলে এটার দরকার আছে, এই টেস্টের পরই সে বানি আর তার বাচ্চাকে বাড়ি থেকে বের করে দিবে। তখন নার্স জানায় ডিএনএ টেস্টের রিপোর্ট 26 তারিখে পাবে তারা। দৃশ্য পরিবর্তন হয়, দেখানো হয় বানি পূজা করছিল। তখনই সেখানে আকাশ আসে আর বলে তার পূজা করে কোনো লাভ নেই, কারণ কালকে রিপোর্ট আসলে সে তাদেরকে ঘর থেকে বের করে দিবে। এরপরে দৃশ্য চলে আসে পরের দিন, যেখানে ডিএনএ টেস্টের রিপোর্ট চলে এসেছিল আর টেস্ট অনুযায়ী সবকিছুই ঠিক আছে। আকাশই এই বাচ্চার বাবা। এটা শুনে তো আকাশ অনেক অবাক হয় আর বলতে থাকে এটা মিথ্যা রিপোর্ট, সেই বাচ্চার বাবা না। তখনই সেখানে বাজাজ চলে আসে, সে সেই জিজ্ঞেস করে কার বাচ্চা? তখন সবাই একসাথে বলে কারো না। এরপরই বানি আকাশের বাবাকে জিজ্ঞেস করে সে কি এখানে থাকতে পারে? তখন আকাশের বাবা বলে হ্যাঁ, সে এখানে থাকতে পারে। তখন বাজাজ জিজ্ঞেস করে এই মেয়েটাকে? আকাশের বাবা বলে বাচ্চাদের নতুন টিউটর। এরপর সে বাজাজকে বলতে থাকে যে সে কথায় কথায় তাদের বাড়ি কেন চলে আসে, তারা তো কাজ করছিল তাই না? তখন বাজাজ বলে বাচ্চার বাবাকে কি কথা হচ্ছিল এখানে? এটা শুনেই তো আকাশ ভয় পেয়ে যায় আর বলে সে বাচ্চার বাবা না, আকাশ তো তার বাচ্চাই, তার বাচ্চার বিয়ে হচ্ছে, তাই সে এসব নিয়ে একটু ব্যস্ত আছে আর এগুলো নিয়েই কথা হচ্ছিল আর কি। এটা শুনেই তো বাজাজ হেসে দেয় আর বলে মেয়ের বাবা তো সে, তাই সে ব্যস্ত হবে বিয়ে নিয়ে, তারা কেন ব্যস্ত হচ্ছে? এরপরে বাজার যাওয়ার সময় তার সাথে বানির দেখা হয়। তখন সে বানিকে জিজ্ঞেস করে তাদেরকে আগে কোথাও দেখা হয়েছে? তখন বানি জানায় না, কিন্তু সে বলে বানিকে তার খুব চেনা চেনা লাগছে। তখন বানি বলতে থাকে এর কারণ হয়তো পৃথিবীতে এক ধরনের 7টি মানুষ থাকে, তাই তার মতো কাউকে হয়তো সে আগে দেখেছে। যাক, তো এরপরই বাজাজ তার মেয়ের এঙ্গেজমেন্টের ইনভিটেশন বানিকেও দেয় এবং তাকে আসতে বলে সেখান থেকে চলে যায়। তবে সে তাকে এটা বলে না যে তার মেয়ের এঙ্গেজমেন্ট যে আকাশের সাথেই হচ্ছে। এরপরে সেদিন রাতের বেলা দেখানো হয় যে গোবিন্দ আমানের সাথে কথা বলে। তখন আমান বলে সে আসা পর্যন্ত এই ম্যাটার সামলে নিতে। তখন আকাশ বলে তারা গেস্টদের হোটেল থেকে সোজা মন্দিরে যেতে বললেই তো হয়। তখন তার বাবা বলে আর যদি কেউ বাড়িতে আসার জন্য জেদ করে তখন? গোবিন্দ আরো বলে যে কাল যেন কোনো মতে বানি জানতে না পারে যে তারা কোথায় যাচ্ছে, তাই তাদের সবার আলাদা আলাদা বের হতে হবে। আর আকাশ যেন কোনো মতেই রেডি হয়ে বের না হয়। তখন প্রীতি বলে যেভাবে প্রমাণ হচ্ছে যে আকাশ আর বানির বাচ্চা আছে, সেভাবে তো এই সবকিছু খুব মুশকিল হয়ে যাবে। যাক, তো এরপরই আমাদের পরের দিন মন্দিরের দৃশ্য দেখানো হয়। বাজাজ গোবিন্দকে জিজ্ঞেস করে আকাশ কেন আসছে না এখনো? তখন গোবিন্দ জানায় সে আসছে। এরপরই আমাদের আকাশকে দেখানো হয়, সে ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল। তখনই বানি তাকে ডাক দেয় আর জিজ্ঞেস করে সে কোথায় যাচ্ছে। আকাশ তখন জানায় এই তো সে পাশেই একটা জায়গায় যাচ্ছে। তখনই বানি তাকে জিজ্ঞেস করে যে সে কি মন্দিরে যাবে না? এই কথা শুনে তো আকাশ অবাক হয়ে যায় আর বলে সে কেন যাবে মন্দিরে? তখন বানি বলে কারণ কালকে বাজাজ আঙ্কেল তাকে ইনভাইট করে গিয়েছে, তার মেয়ের এঙ্গেজমেন্ট, তো তাকে কি কেউ বলেনি? এটা শুনে আকাশ তো খুবই অবাক হয়। তখন সে অনেকভাবে বানিকে মানা করে যাতে সে মন্দিরে না যায়। সেই সময় আকাশের এক আঙ্কেল বলে সে দিকটা দেখে নিচ্ছে, সে বানিকে কোনো মতেই মন্দিরে আসতে দিবে না, সে যেন এখন রওনা দেয়। তো এরপরই আকাশ সেখান থেকে চলে যায়। এর কিছুক্ষণ পর দেখা যায় বানিও সেখান থেকে মন্দিরের উদ্দেশ্যে রওনা দেয়। এটা দেখেই তো আকাশের আঙ্কেল তখনই তাকে ফোন করতে যায়, কিন্তু সেই সময় দেখা যায় যে তার ফোনটা দুর্ঘটনাবশত নষ্ট হয়ে যায়। ওদিকে আমাদের আকাশকে দেখানো হয়, সে তো আঞ্জলিকে মন্দিরে নিতে আসে। তখন রাজা তাদের ফলো করছিল। এরপরই দেখা যায় আকাশ গাড়িতে উঠে তার জামা কাপড় চেঞ্জ করতে থাকে, কারণ বাড়ি থেকে তো বানির ভয়ে সে জামা কাপড় চেঞ্জ করে আসতে পারেনি। তো এই সব কিছু দূর থেকে রাজা দেখে নেয় আর সে এসব দেখে তো বেশ উল্টোপাল্টা কিছু মনে করে, কারণ গাড়ি অস্বাভাবিকভাবে নড়ছিল। এসব দেখেই সে আকাশ আর আঞ্জলিকে হাতে নাতে ধরতে যায়, কিন্তু হঠাৎই সে উপর থেকে নিচে পড়ে যায়। এরপরই আঞ্জলিরাও সেখান থেকে চলে যায়। পরবর্তীতে আমাদেরকে মন্দিরের দৃশ্য দেখানো হয়, যেখানে বাজাজ গোবিন্দকে জিজ্ঞেস করে আকাশ কোথায়। তখন সে বলে আকাশ আসছে। ঠিক তখনই সেখানে বানি চলে আসে আর তাকে দেখে তো গোবিন্দ খুবই অবাক হয়। এরপর সে তাকে জিজ্ঞেস করে সে এখানে কি করছে। তখন বানি জানায় তাকে তো এখানে বাজাজ আঙ্কেল ইনভাইট করেছে, তাই সে এসেছে। এরপরই বানি গোবিন্দকে বাবা বলে ডাকে। তখন বাজাজ বলে যেই তোমাদের বাড়িতে আসে সবাই কি তোমাকে বাবা বলে ডাকে নাকি? তখন গোবিন্দ বলে সে তো আমার মেয়ের মতোই, তাই বাবা ডাকে। এরপরই আঞ্জলি আর আকাশ মন্দিরে এসে পৌঁছায়, কিন্তু তখনই আকাশ বানিকে দেখতে পায় আর সেখান থেকে পালাতে থাকে। কিন্তু তখনই বাজাজ তাকে ধরে ফেলে আর বলে দ্রুত এঙ্গেজমেন্টের জন্য আসতে, অলরেডি অনেক দেরি হয়ে গেছে।
তো আকাশ যখন আসছিল তখনই বানি তাকে দেখে আর তাকে জিজ্ঞেস করে সে তো বলেছিল এখানে আসবে না, তাহলে সে কেন এলো? তখন আকাশ জানায় তার কাছে ফ্রি টাইম ছিল তাই এসেছে। তো এরপরই সে তাকে নিয়ে যায় তার এক ফ্রেন্ডের সাথে পরিচয় করিয়ে দিতে। তখন তার বান্ধবী তাকে বলে সে বিয়ে করেছে কিন্তু তাকে জানালো না। তখনই সেখানে বাজাজ আসে এবং আকাশকে নিয়ে যায়। তখন বানির ফ্রেন্ড বলে ইনার কথা শুনে এটা কেন মনে হলো যে আজ আকাশের এঙ্গেজমেন্ট? তখন আঞ্জলি বলে কারণ বাজাজ আকাশকে তার ছেলের মতো ভালোবাসে, তাছাড়া বাজাজ তো নিজের বিয়ের ফেরেও আকাশকে ছাড়া নেয়নি। তো এরপরই এঙ্গেজমেন্ট শুরু হয়। তখন সেখানে বানিও ছিল কিন্তু সে বরের মুখ দেখতে পায় না। তখনই গোবিন্দ আকাশকে বলে আজ হয়তো তারা ধরা পড়ে যাবে। ঠিক তখনই সেখানে আকাশের আঙ্কেল আসে আর বানিকে বলে তার মেয়ে উপরতলার সিঁড়ি থেকে পড়ে গেছে। এটা শুনেই তো বানি দৌড়ে মন্দির থেকে বেরিয়ে যায়, সোজা চলে আসে বাড়িতে। কিন্তু বাড়ি গিয়ে সে দেখে যে সবকিছু তো ঠিকঠাক আছে। তখন সে আকাশের আঙ্কেলকে জিজ্ঞেস করে যে সে তো বলেছিল তার মেয়ে পড়ে গেছে, কিন্তু তার মেয়ে তো একদম ঠিক আছে। তখন সে জানায় আসলে বাচ্চা খাট থেকে পড়ে গিয়েছিল আর অনেক কান্না করছিল। তখন বানি বলে সে তো বলেছিল বাচ্চা প্রথম ফ্লোর থেকে পড়ে গেছে। এর উত্তরে ওই লোক বলে যে বাচ্চা প্রথম ফ্লোরের খাট থেকে পড়েছে, সে এইটা বলেছে। আর বাচ্চারা তো কান্না করলে তার মাকেই ডাকে, তাই না? যাক, তো এভাবে সে তাকে এক ধরনের বুঝ দেয়। এরপর আমাদের পরের দিন সকালের দৃশ্য দেখানো হয় যেখানে আকাশ গার্ডেনে বসেছিল আর তখনই সে তার মেয়ের দিকে তাকায়। এরপরই সে বানিকে দেখতে পায় আর বানির দিকেই তাকিয়ে থাকে। তো পরবর্তীতে আকাশ বানির মেয়েকে কোলে করে ঘরে নিয়ে আসে। তখন বানি বলে সে তো তার মেয়েকে ভালোই বাসে না, তাহলে এইসব কি? তখন আকাশ বানিকে বলে যে সে তাদের দুজনের কথা অনেক ভেবেছে আর বানি যখন তার জীবন থেকে চলে গিয়েছিল তখন সে অনেক একা হয়ে যায়, কিন্তু এরপরও সে নিজেকে সামলে নিয়েছে। কিন্তু সে এখন কেন এলো? এরপর সে বলে যে তারা দুজনেই জানে এই বাচ্চা তাদের না, তাহলে সে মিথ্যা কথা কেন বলছে? বানি যদি তাকে সত্যিই ভালোবেসে থাকে তাহলে সে যেন বলে এই বাচ্চাটা কার। তখন বানি বলে হ্যাঁ, এই বাচ্চা তার নয়, কিন্তু সে এখন বলতে পারবে না এই বাচ্চা কার। তখন আকাশ বানিকে জিজ্ঞেস করে এই বাচ্চার বাবাটা আসলে কে? তবে এর উত্তর তো বানি দেয় না। তখনই আকাশ বিছানা থেকে একটা রেকর্ডার বের করে আর বলে সে বানির পর্দাফাশ অবশ্যই করবে। এটা বলেই সে সেই রেকর্ডার নিয়ে বাড়ির সবাইকে ডাকতে থাকে। তখনই তো বাড়ির সবাই চলে আসে। সে তখন সবাইকে বলে পুলিশ ডাকতে, সে বানিকে পুলিশে দিবে আর আজ তার কাছে প্রমাণও আছে যেই বাচ্চা তার না। তখন সে সেই রেকর্ডারটা চালায়, কিন্তু সে যখনই রেকর্ডার চালায় দেখা যায় সেখান থেকে তো গান বাজতে শুরু করে। এটা তো আকাশের বাবা খুবই বিরক্ত হয়। এরপরই সে বাচ্চাকে নিয়ে নিচে আসে আর ভগবানের সামনে এসে সবকিছু সত্যি বলতে বলে। তখন আকাশ বলে সে যে কোনো কিছুর উপর হাত রেখে বলতে পারে এই বাচ্চা তার না। তখন বানি বলে তাকে তার এক হাত ভগবানের উপর আর এক হাত তার বাবার উপর রেখে বলতে হবে। সে তো তার পরীক্ষার আগে বলেনি যে বানির পেটে তার বাচ্চা রয়েছে। এরপরই আকাশের বাবা বলে সে এবার বুঝে গেছে এই বাচ্চা আকাশেরই। এরপর সে আরো বলে যে তার নিজেরও একটা মেয়ে রয়েছে, তাই কেউ মেয়েদের অপমান করবে তা সে সহ্য করবে না। আর রইল বাজাজের কথা, তাহলে সে তাকে সবকিছু বুঝিয়ে বলবে। এরপরই সে সেখান থেকে চলে যায়। তখন আকাশ বানিকে বলে সে একটা মিথ্যাবাদী। তখন বানি বলে সে দেখেছিল আকাশ যে রেকর্ডার নিয়ে এসেছে, তাই সে রেকর্ডার বন্ধ করেই এই সব কথা বলেছে। এখান থেকে দৃশ্য চলে যায় রাতের বেলা। আমাদের দেখানো হয় যে আকাশ বাচ্চাদের জন্য গিফট নিয়ে আসে, কিন্তু বাড়ির বাচ্চারা সবাই তো তার সাথে কথাই বলছিল না। তখন সে বলে তারা তো এই মাস্টারকেও ঘর থেকে বের করতে পেরেছে, কিন্তু এই মেয়েটাকে কেন পারছে না। তখন বাচ্চারা বলে তাহলে বাচ্চার কি হবে? তখন সে বলে বাচ্চাটা তার না। এরপর সে আরো বলে যে যদি তারা বানিকে ঘর থেকে বের করতে পারে তাহলে সে তাদের সব শখ পূরণ করবে, তারা যা চাইবে তাই দিবে। তখন তো বাচ্চারাও রাজি হয়ে যায়। এরপরই আমাদের পরের দিনের দৃশ্য দেখানো হয় যেখানে দেখা যায় আকাশের আঙ্কেলের মাথায় একটা পাতিল আটকে যায়। তখন তো ডক্টর এসে তা কোনো মতে বের করে। সেই সময় আকাশ এসে বাচ্চাদের বলে সে তো বলেছিল বানিকে বের করতে, তারা কেন আঙ্কেলকে বের করার চেষ্টা করছে? তারা এটা কি করলো? তখন বাচ্চারা জানায় যে তারা এই পাতিল বানির জন্যই রেখেছিল, কিন্তু সেখানে বানির জায়গায় আঙ্কেল চলে এসেছে আর তার মাথায় লেগে গেছে। তখনই সেখানে গোবিন্দ আসছিল। এটা দেখেই তো আকাশ বাচ্চাদের বকার অভিনয় করতে থাকে। তখন গোবিন্দ তাকে বলে সে যেন আর অভিনয় না করে। গোবিন্দ তো এসেই বাচ্চাদের মারছিল। তখনই টিভিতে একটা নিউজ দেখানো হয় যেখানে বানিকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছিল, কিন্তু সেখানে কেউই এই নিউজটা দেখতে পায় না। আর সুযোগ বুঝে বানি সেই টিভি অফ করে দেয়। এরপর গোবিন্দ বাচ্চাদের মারতে গেলে বানি গোবিন্দকে বলে
সে যেন বাচ্চাদের না মারে, কারণ বাণী আজকে থেকে বাচ্চাদের দায়িত্ব নিবে। তখন গোবিন্দ বলে এই বাচ্চাদের কেউ মানুষ করতে পারবে না। এরপরই বাণী বলে যদি তাদের বাবা মাই তাদের উপর না লক্ষ্য করে তাহলে তো তারা সেরকমই দুষ্টুমি করবে, তাই না? কিন্তু আজ থেকে সে বাচ্চাদের দায়িত্ব নিবে। তখন গোবিন্দও রাজি হয়ে যায় আর সেখান থেকে চলে যায়। এরপরে আমাদের আঞ্জলির ঘরের দৃশ্য দেখানো হয়, যেখানে আকাশ আর আঞ্জলি বসে বসে কথা বলছিল। তখনই সেখানে আঞ্জলির স্বামী আসে আর দরজার পাশ থেকে তাদের সকল কথা শুনতে থাকে। আকাশ আঞ্জলিকে বলে এই সমস্যা থেকে বের হওয়ার একটাই রাস্তা, আর তা হলো এই বাচ্চাটার একজন নকল বাবা কোথাও থেকে নিয়ে আসতে হবে। এই কথা শুনে তো রাজা আর সহ্য করতে পারে না, সে ঘরেই চলে আসে। সে তো ভাবছিল আঞ্জলি প্রেগনেন্ট, তার জন্য আকাশ নকল বাবা খুঁজছে। তাই সে বলে সে অনেক ধৈর্য ধরেছে আর না, সে সবকিছু জেনে গেছে। তখন আকাশ বলে আঞ্জলি কি তাকে সব বলেছে? তখন আঞ্জলি জানায় না, সে তো কিছুই বলেনি। এরপরই রাজা বলে আকাশ কেন বাচ্চার দায়িত্ব নিতে পারবে না? তখন আকাশ বলতে থাকে তার এতটা খারাপ লাগলে সে দায়িত্ব নিক। তখন রাজা বলে সবাই জানে যে সে কখনো বাবা হতে পারবে না, তাহলে সে কিভাবে এই দায়িত্ব নিবে? আর সে এটাও বলে যে আঞ্জলি তাকে কিছু বলেনি কেন? তখন আঞ্জলি তাকে জানায় আকাশের বাবা তাকে মানা করেছে। তখন রাজা তো ভাবে যে আঞ্জলি যে আকাশের বাচ্চার মা হতে চলেছে সেই কথা আকাশের বাবাও জানে। আঞ্জলিরা আঞ্জলিদের কথা বলছিল আর রাজা তো তার মনের কথা বলছিল। কেউই আসলে বুঝতে পারে না আসলে এখানে কি চলছে। তো আঞ্জলিদের কাছ থেকে এসব শুনে তো রাজার অনেক রাগ হয়, তাই সে বলতে থাকে সে সবাইকে বলে দিবে এই কথা। আকাশ তখন তাকে বলে সে যদি বলে দেয় তাহলে সে তাকে খুন করবে আর এরপর নিজে জেলে যাবে। এইটা বলেই সে সেখান থেকে চলে যায়। তখন আঞ্জলিও তার স্বামীকে বলে আকাশ যা বলে তাই করে। যাক, তো এরপরই দৃশ্য চলে যায় সকালবেলা, যেখানে বাচ্চারা আঙ্কেলকে গিয়ে বলে যে তাদের জন্য আতশবাজি আনতে। সেই আঙ্কেলও তাদেরকে বাজি এনে দেয় আর বলে সে যে তাদেরকে বাজি এনে দিয়েছে এটা যেন তারা কাউকে না বলে। তখন বাচ্চারাও বলে ঠিক আছে, তারা বলবে না, কিন্তু তারা যেই বাজি এনে দিতে বলেছে এটাও যেন সে কাউকে না বলে। এরপরে আমাদের বাণীকে দেখানো হয়, সে বাচ্চাদের পড়াচ্ছিল। তখনই দেখা যায় বাচ্চারা সেই টেবিলের নিচে বাজি রেখে দেয়। সেই সময় সেখানে বাণীর মেয়ে চলে আসে, তাই বাণী তাকে সেখানেই বসায়। আর সেই সময় তো সেই বাজিগুলো ফাটতে শুরু করে। আর এরপরই আমাদেরকে দেখানো হয় হসপিটালের দৃশ্য। ডক্টর বলতে থাকে বেশি কিছু হয়নি, শুধু একটু স্কিন জ্বলে গেছে। এরপরই বাড়ির দৃশ্য দেখানো হয়, যেখানে গোবিন্দ বাচ্চাদেরকে অনেক বকছিল, কারণ তাদের জন্য বাণীর বাচ্চা আহত হয়েছে। সে তো বাচ্চাদেরকে শাস্তিও দিতে চায়। সেই সময় আঙ্কেল বলে বাজি বাচ্চাদের সে এনে দিয়েছিল, কিন্তু তখনই বাণী বলে ওঠে যে বাচ্চাদের বাজি সে দিয়েছে। সে ভেবেছে বাচ্চারা এটা দিয়ে খেলবে, সবকিছু তারই দোষ। তখন গোবিন্দ বাণীকে একটা চড় মারে আর বলে আগে বাণীকে দেখে তার খারাপ লাগতো, কারণ সে একজন সিঙ্গেল মা ছিল, কিন্তু এখন তার বাণীকে দেখলে ঘেন্না হয়। আর সে যেন আজকে থেকে বাচ্চাদের কাছেও না যায়, কারণ সে বাচ্চাদের জন্য মোটেও যোগ্য নয়। যাক, তো এরপরই দেখা যায় বাণী কারোর সাথে কথা বলছিল যে সে যেই কাজের জন্য এসেছে তা এখনো হয়নি, তার কিছু সময় লাগবে। তখন লোকটা তাকে আর 10 দিনের মতো সময় দেয়। এরপরে দৃশ্য চলে যায় রাতের বেলা। গোবিন্দ চুপচাপ বসেছিল। তখনই বাচ্চারা এক এক করে তার কাছে আসে আর তাকে গুড নাইট বলে। তখন গোবিন্দ খুবই খুশি হয়। এরপরই আকাশ বাচ্চাদের রুমে আসে আর তাদের বলে তারা কেন বাণীর সাথ দিচ্ছে। তখন বাচ্চারা জানায় তারা এখন থেকে ভালো বাচ্চা হয়ে যাবে, কারণ বাণী আজকে তাদের জন্য যা করেছে সেটা আজ পর্যন্ত কেউ করেনি। সে তাদের সব দোষ নিজের ঘাড়ে নিয়েছে। আসলে এই সবকিছু দেখে বাচ্চারাও ভালো হওয়ার চেষ্টা করছিল। আকাশ তখন তাদের বলে বাণী যখন এখান থেকে চলে যাবে তখন তারা কি করবে। যাক, তো এরপরই আকাশ আর রাজাকে একসাথে দেখানো হয়। তখন রাজা আকাশকে বলে সে যা বলেছে তার জন্য সে ক্ষমা চায়। তখন আকাশ বলে সে তাকে ক্ষমা করে দিয়েছে। তখন আকাশ রাজাকে বলতে থাকে যে এইসব কিভাবে শুরু হলো। তখন সে বলে যখন সে ঘরে ছিল না তখন, তাই না? কিন্তু আকাশ বলে না, যখন তারা কলেজে ছিল তখন থেকে সবকিছু শুরু। এরপর সে বলতে থাকে একদিন সে ওয়াশরুমে ছিল, তখনই সে তার রুমে আসে এবং তখন সে শুধু টাওয়াল পরেছিল। এটা শুনে তো রাজা বলে সে আর কিছু শুনতে চায় না। আকাশ তো বলছিল তার আর বাণীর কথা, আর রাজা তো ভাবে সে তার আর তার স্ত্রীর কথা বলছে। তাই সে মনে মনে বলে কি দুনিয়া এসেছে। একজন বয়ফ্রেন্ড তার প্রেমিকার স্বামীকে বলছে যে কিভাবে সে তার স্ত্রীকে প্রেগনেন্ট করেছে। এরপর সে বলে
সে আর কিছুই শুনতে পারবে না। এরপরই সে আকাশকে বলে যে আকাশ যদি সত্যিই তাকে ক্ষমা করে দেয় তাহলে সে যেন তার সাথে একবার ড্রিঙ্ক করে। আকাশও তো এতে রাজি হয়ে যায়। সে সময় রাজা চলে যায় ড্রিঙ্ক আনতে। তখন সে আকাশের ড্রিঙ্কসে কিছু একটা মিশিয়ে দেয় আর অ্যাম্বুলেন্সকেও ফোন করে দেয়। এরপরই সে আকাশকে গিয়ে সেই ড্রিঙ্কটা দেয়। তখনই সেখানে একজন ওয়েটার চলে আসে। রাজা তখন ওয়েটারকে টাকা দিতে গেলে আকাশ আর তার গ্লাস বদলে যায়, আর যেই গ্লাসে ওষুধ ছিল ওইটা রাজাই খেয়ে নেয়। এরপর আর কি, তারই উল্টো শরীর অসুস্থ হতে থাকে। তখন তো সে নিজে গিয়েই সে অ্যাম্বুলেন্সে উঠে পড়ে। এরপরে আমাদের আকাশ আর আঞ্জলিকে দেখানো হয়, যারা সেই লোকটার সাথে দেখা করতে আসে, যাকে তারা ভানির বাচ্চার নকল বাবা বানাবে। তখন সে তাদের টাকার কথা জিজ্ঞেস করে। সে সময় আকাশ বলে সে তো টাকা দিয়েছে, আর বাকি টাকা তাদের কাজ হওয়ার পর দিবে। এরপরই তারা একটা কন্ট্রাক্ট সাইন করে। এখান থেকেই দৃশ্য পরিবর্তন হয় আর আমাদের সকালের দৃশ্য দেখানো হয়, যেখানে সেই পাপ্পু আসে আকাশদের বাড়িতে। তখনই ওই আঙ্কেল তাকে দেখে বলে সে কে। পাপ্পু জানায় তার স্ত্রী এই বাড়িতে আছে। তখন আঙ্কেল বলে কে তার স্ত্রী। তখন সে জানায় আকাশের স্ত্রী হলো তার স্ত্রী। তখন সবাই তো ঘর থেকে চলে আসে আর বানিও আসে। তখন বানি তাকে বলে সে কে। পাপ্পু বলতে থাকে সে কি তাকে চিনতে পারছে না, সে তো তার স্বামী, আর তাদের তো বিয়ে হয়েছে, তাও অনেক আগে, এবং তাদের একটি বাচ্চাও রয়েছে। এটা শুনে বানি তো খুবই অবাক হয়। সে বলে তার কাছে টাকা ছিল না, তাই বানি তাকে ছেড়ে চলে গেছে। এখন সে তার বাচ্চাকে চায় শুধু। তখন বানি বলে ঠিক আছে, সে বাচ্চা তাকে দিয়ে দিবে, কিন্তু তার আগে তাকে তার বাচ্চার নাম বলতে হবে। তখন তো সে কিছুই বলতে পারে না। সেই সময় আকাশ তাকে মূর্তির কাছে গিয়ে বাচ্চার নাম বোঝাতে থাকে, কিন্তু সে তো বাচ্চার নাম ঠিকঠাক বলতেই পারে না। তখন আকাশ আবার তাকে দেখালে এইবার সে বলে বাচ্চার নাম মতি। এবার তো সবার তার উপর রাগ উঠে যায়। রাজা তখন একটা বোর্ডে বাচ্চার নাম লেখে। তখন তো বাড়ির বাইরে থেকে আবার রাজা আকাশকে গুলি করে, যার কারণে বোর্ডটি ভেঙে যায়। তখন সে বলে বাচ্চার নাম গানা। এবার তো আকাশের বাবা পুলিশকে ফোন করতে বলে। তখন তো পাপ্পু সব সত্যি বলে দেয় যে তাকে আসলে আকাশ ভাড়া করে এনেছে এই কাজ করার জন্য, বাচ্চার নকল বাবা হওয়ার জন্য। এটা শুনে তো আকাশের খুবই রাগ হয়। এরপরই তো সে তার বাবার সেই তলোয়ারটা বের করে পাপ্পুকে মারতে যায়। বেচারা পাপ্পু তো তখন সেখান থেকে দ্রুত পালানোর চেষ্টা করে, কিন্তু পাপ্পুর ধাক্কায় তো রাজা একটা কুয়োতেই পড়ে যায়। তখনই আকাশ তাকে জিজ্ঞেস করে সে কেন এই কুয়ায় লাফ দিল। তখন সে আকাশকে বলে যে সে যেন তাকে আগে উঠায়। তো এরপরই আমাদের বানিকে দেখানো হয় যে তখন একটা লোকের সাথে দেখা করতে আসে। তখন লোকটা তাকে বলে সে কি ভুলে গেছে তাদের 26 তারিখে বিয়ে। তখন সে বলে সে ভোলেনি, কিন্তু তার মিশন এখনো শেষ হয়নি, তাই সে এখন আসতে পারবে না। কিন্তু লোকটা বলে 26 তারিখে বিয়ে না হলে তাদের অনেক বড় ক্ষতি হবে, তাই তাদের বিয়ে করতেই হবে, আর না হলে সে অনেক বড় কিছু করবে। তখন বানিও রাজি হয়ে যায়। এরপরই আমাদের আকাশদের বাড়ির দৃশ্য দেখানো হয়, যেখানে আকাশের বিয়ের পার্টি চলছিল। তখনই সেখানে আমান আর তার স্ত্রী আসে। তখন আমানকে গোবিন্দ জিজ্ঞেস করে কাজ হয়েছে কিনা, বানি আর তার মেয়ের সাথে তারা কথা বলেছে কিনা। তখনই আমানের স্ত্রী জানায় তাদের সে টাকা দিয়েছে, তখন তারা মেনেছে, আর তারা ঘর থেকে বেরিয়েও গেছে। এটা শুনে তো আকাশ খুবই খুশি হয়। সে তো খুশিতে নাচতে থাকে। ঠিক তখনই রাজা সবার সামনে চিৎকার করে বলতে থাকে যে এই বিয়ে হতে পারে না। তখন সবাই অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে কেন বিয়ে হতে পারে না। রাজা বলে কারণ তার স্ত্রী আঞ্জলি প্রেগনেন্ট। এটা শুনে বাজাজ তাকে বলে তার স্ত্রী প্রেগনেন্ট, এটাতে তার মেয়ের কি দোষ যে তার মেয়ের বিয়ে হতে পারবে না। তখন রাজা তাকে বলে এর কারণ হলো এই বাচ্চার বাবা এখানেই আছে। তখন তো রাজা আকাশকে ডেকে আনে, আর সেই সময় ভুল করে সে আকাশের বাবাকে দেখিয়ে বলে বাচ্চার বাবা সে। এটা শুনে তো সবাই অবাক হয়ে যায়। তখন আকাশের বাবা বলে সে এটা কি বলছে, তার কি মাথা ঠিক আছে। তখন রাজা বলে তার মাথা একদম ঠিক আছে। এরপর সে বলে গোবিন্দ তো আঞ্জলিকে বলেছে এই বাচ্চার কথা গোপন রাখতে। তখন সে বলে হ্যাঁ সে গোপন রাখতে বলেছে, কিন্তু এরপরই রাজা তাকে আর কোনো কথাই বলতে দেয় না। তখনই বাজাজ গোবিন্দকে বলে সে তো বলেছিল আঞ্জলি তার মেয়ের মতো, তাহলে এই সব কি। তখন গোবিন্দ বলে হ্যাঁ আঞ্জলি তো তার মেয়েরই মতো। এর মধ্যেই রাজা বলতে থাকে গোবিন্দর কোনো দোষ নেই, সব দোষ আকাশের। এটা শুনে বাজাজ আবার বলে আরে তার কি মাথা ঠিক আছে, একবার বলছে গোবিন্দর বাচ্চা, আবার বলছে আকাশ দোষী। তখন রাজা আঞ্জলিকে বলে যে সেই যেন বলে যে আসলে বাচ্চাটা কার। তখনই তো আঞ্জলি এসে তার স্বামীকেই একটা চড় মেরে বসে।
আঞ্জলির স্বামী তো এতে সাথে সাথেই অজ্ঞান হয়ে যায়, কারণ সে অলরেডি মাতাল ছিল। এরপরই সে সবার সামনে বলে যে সে প্রেগনেন্ট না, আর তার স্বামী ড্রিঙ্ক খেয়ে মাতাল হয়ে এসব করেছে। এরপরই সে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। পরবর্তীতে বাজাজ গোবিন্দকে জিজ্ঞেস করে যে সে বলেছে একটা বাচ্চা আছে, তাহলে সেই বাচ্চা কার? তখন গোবিন্দ বাজাজকে সবকিছু খুলে বলে। এইসব শুনে তো বাজাজের মেয়ে বলে তারা শুধু টাকার জন্য বিয়ে করাতে চাইছিল, তাই না? আর বাজাজও তখন গোবিন্দকে অনেক কথা শোনায়। তখন আকাশ তার বাবার হয়ে কিছু বলতে গেলে তার বাবা তাকে চুপ করিয়ে দেয় আর বলে বাজাজ মেয়ের বাবা, তাই তার এই কথা বলার অধিকার আছে। এরপর সে সেখান থেকে চলে আসে। দৃশ্য পরিবর্তন হয়। আমাদের দেখানো হয় আকাশ নেশা করে বাণীর রুমে আসে। তখন সে বাণীকে বলে আজ তার এঙ্গেজমেন্ট ভেঙে গিয়েছে এবং তার বাবার অনেক অপমানও হয়েছে, এই সবের জন্য তার অনেক খারাপ লাগছে। তখন বাণী আকাশকে জিজ্ঞেস করে সে কি ড্রিঙ্ক করে এসেছে? সে বলে হ্যাঁ, সে আরো কিছু করবে। এটা বলেই সে বাণীর কাছে যেতে থাকে তার সাথে খারাপ কিছু করার জন্য। তখনই তো বাণী খুব ভয় পেয়ে যায় আর আকাশকে বলে সে সব সত্যি কথা তাকে বলবে। এরপরে আমাদের দেখানো হয় বাণী আমানকে ডাকে আর বলে তার কি মনে আছে তার যখন ডিভোর্সের কথা চলছিল তখন সে কিছুদিনের জন্য কলকাতায় গিয়েছিল? আমান বলে হ্যাঁ গিয়েছিল। এরপর বাণী বলে আর কলকাতায় তার প্রিয়া নামের একটি মেয়ের সাথে পরিচয় হয়েছিল, তখন তারা দুজন দুজনকে ভালোও বেসেছিল আর আমান তাকে বিয়ে করার প্রমিসও করেছিল। আমান বলে হ্যাঁ, কিন্তু সে এত কিছু কিভাবে জানলো? তখন বাণী বলে প্রিয়া তার বোন ছিল আর গেহনা আমানের মেয়ে। তার বোন তো গেহনাকে জন্ম দিতে গিয়েই মারা গেছে। তখন এটা শুনে আমান তো খুবই অবাক হয় আর বাণী বলে সে গেহনাকে তার অধিকার দিতেই এখানে এসেছে। এসব শুনে আমান বলতে থাকে সে অনেক কষ্ট করে তার পরিবার আর সবকিছু সামলেছে, তাই সে এখন এটা মেনে নিতে পারবে না। তখন বাণী বলে সে সবাইকে বলে দিবে। তখনই আমান বলে কেউ তার কথা বিশ্বাস করবে না। সেই সময় পেছন থেকে আমানের বাবা বলে ওঠে আমি বিশ্বাস করব। এটা বলেই সে এসে আমানকে একটা চড় মেরে দেয় আর বলে সে তো স্বপ্নেও ভাবেনি তার ছেলে এমন হবে। একথা বলেই সে বাণীকে সেখান থেকে যেতে বলে আর নিজে কান্না করতে থাকে। এরপর আমাদের আকাশ আর বাণীকে দেখানো হয় যারা কথা বলছিল। তখন বাণী আকাশকে বলে সেদিন যখন সে তার সাথে দেখা করতে এসেছিল তখন সে আকাশের রুমে আমানের ছবি দেখেছে আর এটা দেখেই তার খুব রাগ হয়েছে, তাই সে সেই ছবি ভেঙে সেখান থেকে চলে যায়, কারণ সে ভেবেছিল আকাশও তার ভাইয়ের মতোই ধোকা দিবে তাকে। তখন আকাশ বলে বাবা আমাদের বিয়ে ঠিক করেছে আর সেই বিয়ে করবে, কারণ সে বাণীকে এখনো পাগলের মতো ভালোবাসে। এরপরে দৃশ্য চলে যায় সকালবেলা। আমাদের দেখানো হয় যে বাণী বাড়ি ছেড়ে চলে গেছে আর একটা চিঠিও সে লিখে যায় যে সে এখানে আর ফিরবে না, কারণ সে চায় না আকাশ অন্য কারোর বাচ্চাকে নিজের বাচ্চা হিসেবে ভাবুক। তখনই দৃশ্য পরিবর্তন হয় আর আমাদের পাপ্পুকে দেখানো হয় যে কিনা রাস্তা দিয়ে যাচ্ছিল। তখনই তাকে আকাশ ডাকে। সে তো আকাশকে দেখেই পালাতে থাকে। সেই সময় আকাশ তাকে থামায় আর তার থেকে একটা হেল্প চায়। তো এর কিছুক্ষণ পরই তারা জানতে পারে যে আজ বাণীর বিয়ে, কিন্তু কোথায় তা তারা জানে না। তো এরপরই তো তারা সবাই মিলে বাণীর বিয়ে ভাঙার উদ্দেশ্যে বেরিয়ে যায়। তারা তো সব জায়গায় খুঁজছিল। এরপরই তারা একটা বিয়ের অনুষ্ঠানে যায় যেখানে মেয়ের মুখ ঢাকা ছিল। এটা দেখেই তো পাপ্পু বলতে থাকে এই বিয়ে হতে পারে না, কারণ এই মেয়েটা বিবাহিত এবং তার একটি বাচ্চাও রয়েছে। আসলে পাপ্পু বারবার বাণীকে আকাশের স্ত্রী বলছিল, কারণ বাণী তো সবাইকে মিথ্যা বলেছিল যে সে আকাশের স্ত্রী। তো পাপ্পু যখন এই ঘোমটাওয়ালা মেয়েটিকে উদ্দেশ্য করে এসব বলতে থাকে সেই সময় তো মেয়েটি ঘোমটা তুলে। তখনই দেখা যায় যে এটা তো অন্য কেউ, বাণী না। এটা দেখে তো তারা সবাই অবাক হয় আর সেখান থেকে দৌড়ে পালাতে থাকে। তো এরপরে তারা সেখানে পৌঁছে যায় যেখানে বাণীর বিয়ে হচ্ছিল। তখন তো বাণী বিয়ে ছেড়ে সেখানে আসে। সে সময় গোবিন্দ বলে বাণীর জিদ ছিল গেহনাকে তারা যেন আপন করে নেয়, তারা গেহনাকে আপন করে নিবে। তখন বাণী গেহনাকে নিয়ে আসে আর আমান তাকে কোলে নেয়। তখন গোবিন্দ বাণীকে বলে তারা তাকেও নিতে এসেছে, তবে হয়তো অনেক দেরি হয়ে গেছে, তাই তারা মন খারাপ করে সেখান থেকে যেতে থাকে। আর আকাশ বাণীকে বলে আমাদের হয়তো অন্য জন্মে দেখা হবে। সেই সময় সেখানে একজন লোক আসে আর বলে সে হলো একজন ডিরেক্টর আর এখানে তার সিরিয়ালের শুটিং চলছে, আজকেই লাস্ট এপিসোড, তাই তারা যেন শান্তিতে তা পূরণ করতে দেয়। অর্থাৎ বাণী এই শুটিং এর জন্যই এত তাড়াহুড়ো করছিল। আর সেদিন যে টিভিতে দেখানো হচ্ছিল যে তাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, সেই সবই ছিল অ্যাক্টিং, কারণ সে একজন অভিনেত্রী। যাক, এরপরই দৃশ্য পরিবর্তন হয় আর আমাদেরকে একটা পার্টির দৃশ্য দেখানো হয়। এটা ছিল বাণী আর আকাশের বিয়ের পার্টি, যেখানে তো সবাই এনজয় করছিল।
তখনই ভুল করে সেই ডিরেক্টরের ধাক্কা খেয়ে আঞ্জলির হাত থেকে ফুল পড়ে যায়। তখনই তো সে তার ফুলটা উঠিয়ে দেয়। আর এই ব্যাপারটা আঞ্জলির সেই সন্দেহপ্রবণ স্বামীও দেখে ফেলে, আর তার সন্দেহবাতিক আবারও শুরু হয়ে যায়। তাই সে তখনই তাদের মাঝখানে চলে আসে। আর এরই সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। তাছাড়া আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক কমেন্ট বক্সেই পেয়ে যাবেন। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।